সাথী ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই সুস্থ স্বাভাবিক আছো। প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন বিশ্বাস, তোমাদের মিঠুন দা, সকলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের টপিকে রয়েছে ভারতবর্ষের নদ নদী। ভারতবর্ষের নদ নদী আমরা আজকে আলোচনা করব। তার আগে এই চ্যাপ্টার শুরু করার আগে কিছু বেসিক কনসেপ্ট তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিতে চাই। সেটা হচ্ছে প্রথমত নদী কাকে বলা হতে পারে। নদী নদী কাকে বলা হয়, আমি জাস্ট নদী কি লিখলাম। নদী কি? নদী হচ্ছে প্রবাহমান জলধারা, যার একটা নির্দিষ্ট দিক থাকবে, উৎস থাকবে এবং মোহনা থাকবে। তাহলে আমি সাজাতে পারি নদী কি? প্রবাহমান জলধারা যা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়ে কোথাও গিয়ে মেলে। তাহলে কি বলছে? নদী হচ্ছে প্রবাহমান জলধারা। নদী হচ্ছে একটা প্রবাহমান জলধারা যার কি থাকবে? একটা উৎস থাকবে, একটা মোহনা থাকবে। আমি আর লিখছি না, প্রবাহমান জলধারা। এবার বলা হচ্ছে নদীগুলোকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি, সেটা পরে আসবে। আমরা কয়েকটা টাইপের নদী একটু জেনে নিই। প্রথমেই জানবো যে আদর্শ নদী কি। আদর্শ নদী কি? তাহলে আদর্শ নদী কি একটু জেনে নাও। আদর্শ নদী হচ্ছে যে নদীর তিনটে প্রবাহ বা তিন প্রকার প্রবাহই দেখা যায়, তাকে বলা হবে আদর্শ নদী। তিন প্রকার প্রবাহ বলতে যে নদীগুলো পার্বত্য গতি মানে পার্বত্য অঞ্চল থেকে বয়ে আসবে, আবার যে নদীগুলোতে মধ্যগতি অর্থাৎ মালভূমীয় গতি বলা হয় বা মধ্যগতি থাকবে, তৃতীয়ত যে নদীতে সমভূমি মধ্যে দিয়ে বা নিম্ন গতি থাকবে, তাকে বলা হবে আদর্শ নদী। তাহলে কি থাকবে আদর্শ নদী? তিন প্রকার গতি বা প্রবাহ আছে যে নদীর, তাকে বলা হবে আদর্শ নদী। এই তিন প্রকার গতি কি কি? এক, উচ্চ গতি, দুই, মধ্যগতি এবং তিন, নিম্ন গতি। এই তিন প্রকার গতি যে নদীর থাকবে তাকে বলা হবে আদর্শ নদী। এমন একটা উদাহরণ আমাদের গঙ্গা হতেই পারে। গঙ্গা পার্বত্য অঞ্চল থেকে উচ্চগতি সম্পন্ন হয়ে এসেছে। তারপরে মধ্যগতিতে আমরা দেখতে পাচ্ছি সমভূমীয় গতি দেখতে পাচ্ছি। তারপর নিম্ন প্রবাহ বদ্বীপ সমভূমীয় গঠন করছে, মানে নিম্ন প্রবাহ আছে। তাহলে গঙ্গা, আমরা তাহলে এক্সাম্পল একটা দিতে পারছি। আমরা এক্সাম্পল হিসাবে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, তাহলে এইগুলো সব আদর্শ নদী। তাহলে আদর্শ নদীর কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। চলে আসব আদর্শ নদীর পরে আমি আরেকটা নদী দেখব। তাহলে এটুকু মুছে দিচ্ছি। সেটা হচ্ছে অন্তর্বাহিনী নদী। আচ্ছা, তার আগে আন্তর্জাতিক নদী দেখিনি। আন্তর্জাতিক নদী, এটাও একটা নদী। কি একটু দেখার জন্য জাস্ট দেখাচ্ছি, দেখে নাও। আন্তর্জাতিক নদী কি? আন্তর্জাতিক মানে একটা দেশ পেরিয়ে আরেকটা দেশে চলে যাওয়া, মানে একটা দেশগত সীমানা যার মধ্যে কাজ করবে, তাকেই বলা হয় আন্তর্জাতিক। এবার বলা হচ্ছে যে সমস্ত নদীগুলো একটা জায়গা থেকে বা একটা দেশে উৎপন্ন হয়ে আরেকটা দেশে পতিত হয়েছে কিংবা আরও একটা দেশে প্রবাহিত হয়েছে,
তাকে বলা হবে আন্তর্জাতিক নদী। যখন একটা দেশের সীমানা সে কভার করবে তখনই তাকে বলা হবে আন্তর্জাতিক নদী। মানে দেশের সীমা অতিক্রম করে যে নদী, অতিক্রম করেছে যে নদী, তাকে বলা হবে আন্তর্জাতিক নদী। আমাদের গঙ্গাকে আন্তর্জাতিক নদী হবে? অবশ্যই হবে। গঙ্গা আমাদের ভারতবর্ষের মধ্যে উৎপন্ন হলেও আমাদের চলে গেছে কোথায়? বাংলাদেশে, মানে অন্য একটা দেশ, বর্ডার পেরিয়ে অন্য একটা দেশে চলে গেছে। নাম সে তুমি যাই করো না কেন, নাম পরিবর্তন হতেই পারে, অন্য দেশে গিয়ে অন্য নাম নিতেই পারে, তাকে বলা হবে গঙ্গা। এক্সাম্পল দিয়ে রাখি, এক্সাম্পল গঙ্গা, ব্রহ্মপুত্র, তারপরে হচ্ছে আমাদের সিন্ধু, সবই হবে। তাহলে গঙ্গা, ব্রহ্মপুত্র, দুটোই থাক, সিন্ধুও হবে। তাহলে তিনটে জিনিস দেখলাম, আন্তর্জাতিক নদী। যদি একটু আবছা হচ্ছে একটু দেখে নিও। এইবার পেয়ে যাব আমরা আরেকটা নদী, তাহলে এইটুকু মুছে দিচ্ছি। সেটা হচ্ছে নদী সম্বন্ধে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে অন্তর্বাহিনী নদী। এই যে অন্তর্বাহিনী নদী, বাহিনী নদী, এটা কি জিনিস? বলছে যে নদীর উৎস আছে, কোনো একটা উৎস আছে, কিন্তু মোহনা কোনো নদী বা সাগরে গিয়ে মিললে পরে যে মোহনা বলা হয়, সেই মোহনাটার ঠিক নেই। চলতে চলতে হঠাৎ কোথাও তার গতিপথ হারিয়ে গেছে বা মিলিয়ে গেছে। এই যে নদীগুলো, এগুলো অন্তর দিয়ে বা নিচ দিয়ে তাদের প্রবাহ থাকতেও পারে নাও পারে। এই যে প্রবাহ, একে বলা হবে অন্তর্বাহিনী নদী। যেমন বলে অন্তর দিয়ে চলে, মানে এর উৎস আছে কিন্তু মোহনা কোনো বড় জলাশয়ে বা কোনো নদীতে পতিত হয় না। এই জাতীয় নদীগুলোকে বলা হবে অন্তর্বাহিনী নদী। তাকে যেমন হচ্ছে লুনি, ঘাঘর, এই জাতীয় নদী। ওকে, তাহলে নদী সম্বন্ধে কয়েকটা আমরা কনসেপ্ট ক্লিয়ার করে নিলাম। এইবার যাব ভারতবর্ষের জল সম্পদ সম্পর্কে। তাহলে এ পর্যন্ত ক্লিয়ার, নদী কি, ওকে। আদর্শ নদী কয় প্রকার, আদর্শ নদী কয় প্রকার না, আদর্শ নদী কাকে বলে, কয় প্রকার গতি থাকা প্রয়োজন, অবশ্যই তোমরা জেনে গেছো। তারপরে কি আন্তর্জাতিক নদী কাকে বলে, তার উদাহরণ পেয়ে গেছো। তারপরে অন্তর্বাহিনী নদী কাকে বলে জেনেছো, আবার তাদের উদাহরণও পেয়ে গেছো। কারো যদি মনে হয় কোথাও কোনো মিস্টেক হচ্ছে, অবশ্যই আমার ভিডিওটা পজ করে তোমরা দেখে নিও। তাহলে আমি এটুকু মুছে দিচ্ছি। চলো এবার চলে আসবো যে ভারতবর্ষের জল সম্পদ সম্পর্কে। আমরা একটা কথা বারবার মাথায় রাখি বা বারবার উচ্চারণ করি যে পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। সেটা তো শুনেছি আমরা, আমাদের এই বিষয়টা বেশ কিছু ক্ষেত্রে আমাদের কানে চলে আসে। কিন্তু এবার জানবো ভারতবর্ষের কতটা জল আছে, ভারতবর্ষের ভূগর্ভস্থ জল। আমি দেখে নিই, ভারতবর্ষের মোট জলের পরিমাণ হচ্ছে, মোট জল কোথায়? ভারতের, কিন্তু অবভিয়াসলি ভারতের কোথাও কত বাবা? 1869 ঘন কি ঘন কিলোমিটার, এত আছে কিমি, ঘন কিলোমিটার হচ্ছে জল আছে, কিউবিক মিটার বলা হয়। যার মধ্যে এর মধ্যে আবার যার মধ্যে আমি লিখছি, যার মধ্যে 61 কত 6, সরি এইভাবে লিখবো না, 61.6% হচ্ছে ভূপৃষ্ঠস্থ, ভূপৃষ্ঠে আছে। আর কত আছে বাকিটা মানে 38.4 আছে আমাদের ভূগর্ভস্থ। ভূগর্ভস্থ জল।
এটুকু ক্লিয়ার? তাহলে ভারতবর্ষের জলের পরিমাণ আমরা পেয়ে গেছি কত, 1869 এত ঘন কিলোমিটার। আচ্ছা, যার মধ্যে ভূপৃষ্ঠ জল হচ্ছে এতটা 1.6 আর ভূগর্ভস্থ জল হচ্ছে এতটা। এ পর্যন্ত ক্লিয়ার? এইবার যাব যে ভারতবর্ষের নদ নদীগুলো আমরা একটু দেখে নেব। ভারতবর্ষের নদ নদী, মোট নদ নদী, ভারতবর্ষে ছোট বড় মিলিয়ে অসংখ্য নদী আছে। বলছে ভারতের 14টি আছে বৃহৎ নদী আর 44টা আছে মাঝারি বা ছোট নদী, আরও অনেক নদী আছে যা গণনার বাইরে। এই নদীগুলোকে তাহলে নদী কোথায় পেলাম, 14টি বড় বৃহৎ নদী আর কি 44টি প্রায় ছোট নদী, আরও অনেক আছে আনকাউন্টেবল, সরি এরকম বলা ঠিক না, মানে কাউন্টেবল মানে কি গণনা করা হয় না, স্টেট ওয়াইজ অনেক নদী পাওয়া যাবে। চলো এবার যাব যে এই নদীগুলোর মধ্যে, ভারতবর্ষ নদীমাতৃক দেশ আমরা জানি, এই নদীগুলোর মধ্যে ভারতের সর্বপ্রধান আর সর্ববৃহত্তম নদী হচ্ছে গঙ্গা। আমরা এই নদী প্রবাহ অনুসারে প্রবাহ পথ, প্রবাহের আমি এইখানে লিখলাম প্রবাহের দিক অনুসারে বিভাগ। তাহলে প্রবাহের দিক অনুযায়ী বিভাগ, প্রবাহের দিক অনুযায়ী ভারতবর্ষের নদীগুলোকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, সরি 4 ভাগেই ভাগ করা যেতে পারে। আমি লিখছি কি কি। এক, লিখছি দেখো পূর্ব বাহিনী, পূর্ব দিকে বলেছে পূর্ব বাহিনী নদীগুলো, একটা উদাহরণ দিয়েই দিয়ে সঙ্গে। পূর্ব বাহিনী নদী কে আছে, পূর্ব বাহিনী অনেক নদী আছে, গঙ্গা নিজেই পূর্ব বাহিনী, গঙ্গা থাক, একটা করে থাক। 2 ছোট ছোট করে লিখছি, গঙ্গার পরে আমরা পশ্চিম বাহিনী, পশ্চিম বাহিনী পাবো আমরা নর্মদা তাপ্তি, তারপরে লিখছি একটা নর্মদা, ওকে। 3 নাম্বার কি পাবো, 3 নাম্বার পাবো হচ্ছে উত্তর বাহিনী। এটা একটু ডিফিকাল্ট নদী, কিন্তু এটা একটু উত্তর বাহিনী নদী, কেন, সোন এগুলো। তাহলে এই যে 3 প্রকার ভাগ প্রবাহ অনুসারে ভারতবর্ষের নদীগুলোকে এইভাবে আমরা আলোচনা করে দেখব। এইবার বলছি ভারতবর্ষকে আমরা জানি, ভারতবর্ষের ঠিক মাঝ বরাবর এই যে এইখান দিয়ে একটা বিন্ধ্য পর্বত রয়েছে। এই বিন্ধ্য পর্বত ভারতবর্ষের ভূখণ্ডকে প্রায় 2 ভাগে ভাগ করে দিয়েছে। দেখো তো, একটা হচ্ছে উত্তর ভারত, উত্তরের অংশ, যদিও এটা সংস্কৃতের ভাষায় বলা হয় যে আর্যাবর্ত, আর্যদের বাসস্থান ছিল, আর এটা হচ্ছে দাক্ষিণাত্য। কে বিভাজন করেছে, এই বিন্ধ্য পর্বত। এই উত্তর ভারতে যত নদীগুলো আছে আর দক্ষিণ ভারতের যত নদীগুলো আছে সব বিভাজিত হয়েছে একমাত্র এই বিন্ধ্য পর্বত দ্বারা। তাই বলা হয় এটা হচ্ছে জলবিভাজিকা। ভারতবর্ষের বৃহত্তম জলবিভাজিকা হচ্ছে বিন্ধ্য পর্বত। ওকে, ভারতবর্ষের নদীগুলোকে উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী, মানে উত্তর ভারত বলতে উপরের দিকের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী, এই 2 ভাগে ভাগ করে দিয়েছে। ওকে, এবার কি পেলাম না, এই জল বিভাজিকা অনুযায়ী এই বিন্ধ্য পর্বত ভারতবর্ষের নদ নদীকে 2 ভাগে ভাগ করে দিয়েছে, উত্তর ভারতের নদ নদী উপরের দিকে আর দক্ষিণ ভারতের নদ নদী নিচের দিকে। এটুকু ক্লিয়ার? এইবার আমরা দেখব যে উত্তর ভারতের নদী আর দক্ষিণ ভারতের নদীর কয়েকটা ডিফারেন্স।
কয়েকটা পার্থক্য আছে। এই নদীগুলো বেশিরভাগই বরফ গলা জলে পুষ্ট, বেশিরভাগই বরফ, সারা বছর জল থাকে, আর নদীগুলোর গতি বেশি। এই নদীগুলিতে নাব্যতা খুব একটা নেই, নাব্যতা বলতে নৌ চলাচলের যোগ্য খুব একটা নেই, যদিও আমাদের এই চত্বরে কিছু অংশে চলাচল করে। এইবার দেখব এর স্রোত বেশি। এবার দক্ষিণ ভারতের নদীগুলি তোমরা একটু নিজে ভেবে বলো, এখানে তো সেরকম বড় উচ্চ পর্বত টর্বত খুব একটা নেই, তাহলে এই নদীগুলো সবই এগুলোও বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে এই নদীগুলো আমরা কি পাবো? কম স্রোতযুক্ত, নাব্য, আর কি না এই নদীগুলোতে কি হয় ওই রকম তিনটে গতি দেখা যায় না। ওকে, তাহলে আমরা ডিফারেন্সও দেখে নিয়েছি। এইবার একটা একটা করে নদীর সম্বন্ধে আমরা জানবো। আমি তার আগে এটা একটু মুছে দিই, আমি তোমাদেরকে কোন কোন নদীগুলো জানতে শুরু করব সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা জানবো উত্তর ভারতের নদ নদী। তাহলে নদীগুলোকে আমরা, ভারতবর্ষের নদীগুলোকে কয় ভাগে ভাগ করেছিলাম? 2 ভাগে। তাহলে ভারতের নদীগুলোকে কয় ভাগে ভাগ করেছিলাম? 2 ভাগে। কি কি? একটা হচ্ছে উত্তর ভারতের নদ নদী 1, তাহলে এখানে 1 নাম্বার দিয়ে রাখছি আমি। 2 দক্ষিণ ভারতের নদ নদী। ওকে, এবার জেনে নিই কোন কোন নদী আছে উত্তর ভারতে। আমি এটা যদি জল বিভাজিকা ধরি, মানে বিভাগ করেছে, উত্তর ভারতের প্রথম পাবো হচ্ছে সিন্ধু, তারপরে ব্রহ্মপুত্র নিয়ে আগে, তারপরে লিখছি ব্রহ্মপুত্র, আর পাবো হচ্ছে গঙ্গা। প্রধান 3টে পেয়ে গেছি আমরা। উত্তর ভারতের প্রধান 3টে নদী এই 3টে। এক সেকেন্ড, এবার দক্ষিণ ভারতের নদ নদী কি পাবো? গোদাবরী, তারপরে কৃষ্ণা, কাবেরী, এইগুলো পাবো। তাহলে আমরা নদীগুলো এবার একটু জানার চেষ্টা করব এক এক করে। প্রথমেই জানবো আমরা সিন্ধু নদী। তাহলে আজকে আমাদের টপিকে যেটা মূল বিষয় সেটা জানবো আমরা কি? সিন্ধু নদী। একটা একটা করে ডিটেলসে জানবো। তোমাদেরকে বলছি, যারা এখনো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে নাও, কারণ এই যে বিষয়গুলো এইগুলো অনেক বইতেই পাওয়া যাবে না। আমি অনেক বই ঘেটে কালেকশন করে আমার নিজের মতো করে তোমাদেরকে সাজিয়ে তুলে দিচ্ছি। আর কম্বাইন্ডের জন্য, ক্লাস 10-এর জন্য বা নিজের জানার জন্য আজকের ক্লাসটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ক্লাসটা এমন একটা ক্লাস, না দেখলে মিস করতেও পারো। ওকে, তাহলে ফার্স্ট নদী দেখব সিন্ধু। সিন্ধু, তাই তো? তাহলে এত কিছু লিখছি না আমি, সিন্ধু। তাহলে সিন্ধু কি পাবো? প্রথমে প্রত্যেকটা নদী জানার জন্য আমাকে একটা বেসিক জায়গা রাখতে হবে, উৎস। তাহলে এরও উৎস জানবো, উৎস 1, 2 মোহনা, নদী মাত্র এইগুলো। 3 উপনদী, 4 উপনদী আর কি কোন কোন রাজ্যের মধ্যে প্রবাহিত? প্রবাহ পথ বা গতিপথ। শাখা নদী 5, শাখা নদী 6, দৈর্ঘ্য 7, যদি কোনো বৃহৎ শহরের পাশে গড়ে ওঠে পার্শ্ববর্তী শহর। এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা নদীর ক্ষেত্রে জানার চেষ্টা করব। তাহলে এইভাবে ছক করে পড়াশোনা করে নেব।
কি কি উৎস, আমরা আগে নদীটা দেখে আসি, তোমরা ম্যাপে ফিরে আসো। আমাদের এই যে হচ্ছে তিব্বত, চীন তিব্বত আমরা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে মানস সরোবর। এই মানস সরোবর এমন একটা জায়গা যেখান থেকে, যার এপাশ ওপাশ তিন দিক থেকে তিনটে ইন্টারন্যাশনাল নদী বেরিয়ে এসছে, এতটাই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তাহলে এই যে মানস সরোবর, তাহলে উৎস কি পেলাম? তিব্বতের মানস সরোবর। উৎস কি পেয়েছি সিন্ধুর? আমরা তিব্বতের মানস সরোবর। তাহলে তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে। একদম খুঁটিয়ে দেখতে শুরু করো, আমি ম্যাপে যাচ্ছি, এখানে রয়েছে তিব্বতের, আমি লিখছি তিব্বতের কৈলাস পর্বত। কৈলাস পর্বতের পাদদেশে, ওকে, কৈলাস পর্বতের পাদদেশে মানস সরোবর। মানস, এটুকু ক্লিয়ার? তাহলে মানস সরোবর আমি এক এক করে দেখি। দেখো, আমি আগে নদীটা দেখে নিই, তারপরে এসে দেখছি। তাহলে এই যে কৈলাসের মানস সরোবর, এই যে আমাদের সিন্ধু বেচারা উঠে যাচ্ছে, প্রথমে যাচ্ছে কোথায় দেখো, তিব্বত, চীন তিব্বতের মধ্যে দিয়ে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে, উত্তর দিকে প্রবাহিত হচ্ছে। এই যে চীন থেকে আমরা বা চীন তিব্বত থেকে আমাদের ইন্ডিয়াতে ইনপুট করছি, এই যে রাস্তাটা, এটা হচ্ছে আমাদের প্রথমেই পাবো চাংলা গিরিপথ দিয়ে, চাংলা গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করছে। বোঝা গেল? তাহলে আমি আগে একটু মজার জায়গা করে নিই, যে দৈর্ঘ্য, এই নদীটার মোট দৈর্ঘ্য, এটা সিকোয়েন্স মনে রাখবো, 2880। মোট দৈর্ঘ্য হচ্ছে 2880, 2880 কিমি। মোট দৈর্ঘ্য কত? 2880 কিমি। ভারতে 709 কিমি। ভারতে কতটুকু? ভারতে আছে, ভারতে 709 কিমি। এটা খুব ভাইটাল। মোট দৈর্ঘ্য হচ্ছে 2880 কিমি, মনে রাখবেন এইভাবে, 2880 কিমি। আর ভারতে মোট দৈর্ঘ্য 709 কিলোমিটার। তাহলে বাকিটা কোথায়? খানিকটাই চীন তিব্বতে, আর বেশিটাই আমাদের পাকিস্তানের মধ্যে দিয়ে এই আরব সাগরে এসে পড়েছে। দেখাই, গতিপথটা আমরা দেখাবো। তাহলে দেখে নাও, তাহলে এই যে নদীটা মানস সরোবর, সিন্ধু এবার উঠে আসছে এখান দিয়ে, এই যে প্রবেশ করছে ভারতে, এই যে প্রবেশ করার এই জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে চাংলা, চাংলা গিরিপথ। চাংলা, বোঝা যাবে কিনা আমি জানি না, চাংলা গিরিপথ, চাংলা গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করছে। তাহলে তোমাকে বলবে সিন্ধু কোথা দিয়ে ভারত প্রবেশ করছে? চাংলা গিরিপথ, স্টেট লাদাখ। তাহলে লাদাখ দিয়ে প্রবাহিত হচ্ছে, দেখো আমি লাদাখ দিয়ে প্রবেশ করছে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে প্রবেশ করে গিলগিট হয়ে বেরিয়ে যাচ্ছে। সরি, গিলগিট এত দূর যাবো না আমি, এইখান থেকে বুঞ্জির, এই জায়গাটার নাম হচ্ছে বুঞ্জির, এটার নাম হচ্ছে, আমি মার্ক করছি, বুঞ্জির। বুঞ্জির, তাহলে এটা হচ্ছে 500, সরি এটা হচ্ছে 700 কত, 709 কিলোমিটার। 709 কিলোমিটার ইন্ডিয়াতে শুধু এটুকু আছে। উপরে জাস্কার, উপরে যে পর্বত শ্রেণীটা আছে জাস্কার, নিচে পীর পাঞ্জাল। জাস্কার আর পীর পাঞ্জালের মধ্যে দিয়ে প্রবেশ করেছে, কোন দিকে দেখো তো, আমাদের উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে শুরু করেছে মানস সরোবর থেকে, উত্তর পশ্চিমে প্রবাহিত হচ্ছিল, প্রবাহিত হতে হতে চাংলা গিরিপথ দিয়ে লাদাখে প্রবেশ করলো। লাদাখে প্রবেশ করে দেখো 709 কিলোমিটার উত্তর পশ্চিমে জাস্কার উপরে, আর নিচে নিচে আমাদের পীর পাঞ্জাল পর্বতশ্রেণীর মাঝখান দিয়ে যে উপত্যকা পেয়েছে, সেই পর্যন্ত বুঞ্জিরে পৌঁছে গেছে। এই বুঞ্জির থেকে আমাদের এই যে পাকিস্তানে প্রবেশ করে করাচিতে এসে আরব সাগরে মিশছে।
করাচিতে এসে আরব সাগরে মিশছে। এই যে পাকিস্তানে প্রবেশ করলো, এটা হচ্ছে 1924। আমি সালটা এইভাবে মনে রাখি, সাল না, এটা হচ্ছে পাকিস্তানের সিন্ধুর গতিপথ 1924 কিমি। আর এটা হচ্ছে 149 এইভাবে হয়তো হিসাব করে দেখে নিও তোমরা যে 28-80 পাও কিনা। 3 নং 9 9 18 22, কিছু বেশি কম বেশি হবে, রাউন্ড ফিগার একটা আছে, যা এইভাবে 28-80 হয়ে আমাদের চলে আসছে। অরিজিনাল দৈর্ঘ্য হচ্ছে 28-80, কতটা কম বেশি হলো তোমরা একটু করে নিও। এইবার দেখো তাহলে দৈর্ঘ্যটা দেখতে পেরেছো। তাহলে উৎস হচ্ছে মানস সরোবর, উত্তর পশ্চিমে প্রবাহিত চাংলাগিরি পথ দিয়ে উপরে জাস্কার, নিচে পীরপাঞ্জালের মধ্যে দিয়ে উপত্যকায় এই বুঞ্জির থেকে কোথায় না চলে এসেছে আমাদের এখান থেকে, আবার বাঁক নিয়েছে, বাঁক নিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, দক্ষিণ দিকে প্রবাহিত করাচি, এখানে আছে করাচি, এই করাচির কাছে এসে আরব সাগরে পতিত হচ্ছে। এইটুকু হচ্ছে আমাদের। এবার তাহলে জেনে নেব আমরা মোহনা কোথায়, আরব সাগর। দেখো তো মিলাচ্ছে পাচ্ছ নাকি, আরব সাগর। মোট দৈর্ঘ্য জেনে নিয়েছি, তাহলে আরব সাগরে পতিত হচ্ছে, ক্লিয়ার এ পর্যন্ত। তারপরে উপনদীগুলো দেখাচ্ছি একটু পরে। তার আগে প্রবাহ পথ শুরুর অবস্থা থেকে উত্তর পশ্চিম দক্ষিণে। তাহলে ভারতবর্ষে যতক্ষণ উঠেছে উত্তর পশ্চিম দিয়ে উঠেছে, ভারতবর্ষ থেকে যখনই বেরিয়েছে তখন দক্ষিণে নিচে চলে এসছে। তাহলে তুমি গুছিয়ে লিখতে পারবা, দেখেই ফেলেছ প্রবাহ পথটা উত্তর পশ্চিম আর দক্ষিণে। শাখা নদী খুব একটা জানা যায় না, কিন্তু উপনদীগুলো দেখিয়ে দিচ্ছে। দেখো উপনদীগুলো এখানেই আছে, দেখো গিলগিট উপনদী 1, তারপরে সায়ক দুটো কোন দিকে আছে দেখো, নদী যেদিকে প্রবাহিত হয় সেদিকেই হচ্ছে তার প্রবাহের দিক। এইবার প্রবাহ যেদিকে থাকবে সেই অনুযায়ী তুমি ডান দিক বা দিক দেখে নেবে। তাহলে ডান দিকের হচ্ছে কি পাচ্ছি, গিলগিট সায়ক। এইবার চলে আসো, এই সিন্ধু নদীর 5টা উপনদী আছে বাম তীরের 5টা উপনদী আছে। যেমন দেখো এই বাম তীরের 5টা উপনদী ভারতবর্ষকে শস্য শ্যামলা করে রেখেছে। এবার পাঞ্জাব, আমরা এখানে একটা নাম পাবো পাঞ্জাব। অব মানে জল, 5টা নদীর জল বা পলি দ্বারা ওই পাঞ্জাব রাজ্যটা গড়ে উঠেছে, তাই ওর নাম পাঞ্জাব। তাহলে 5টা উপনদীগুলিকে কি, শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা বিতস্তা। শতদ্রু পেয়ে গেছি আমরা, সাতুজ বা সাতলেজ নামে পরিচিত। শতদ্রু কোথায়, এখান থেকে তৈরি হবে শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা উপরে, শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা বিতস্তা 5টা হয়ে গেছে। দেখো এই যে নদীগুলো, উপনদীগুলো কি পেলাম, শতদ্রু সবচেয়ে বড়, উল্টো হয়েছে, শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা। যদি এর আধুনিক নামগুলো আছে, আধুনিক নামগুলো আমি ঠিক, শতদ্রু হচ্ছে সাতলেজ, তারপর হচ্ছে চন্দ্রভাগা হচ্ছে চেনাব, বিতস্তা ঝিলাম, আর হচ্ছে ইরাবতী হচ্ছে রাভি। এইভাবে নামগুলো রয়েছে। এই গেল আমাদের সিন্ধু নদী। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? আশা করি আমার এই ভিডিওটা কমপ্লিট তোমরা যারা যারা দেখেছে সিন্ধু নদী সম্পর্কে কোন কোন স্টেট কভার করেছে সেটা দেখেই ফেলছো। এ সম্বন্ধে আশা করি আর কোনো ডাউট থাকা উচিত না। তবুও যদি ডাউট থাকে আমাকে কমপ্লেন করো, আমাকে ইনবক্স করে জানিয়ে দিও। আর একটা বিষয় যেটা তোমাদেরকে বলছি যে আমার এই ক্লাসে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে বলবো আরও অনেক বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। খুব ভালো থেকো, ধন্যবাদ।